পুরাতনে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা। কালে কালে মুঘল ও ব্রিটিশ প্রভুত্ব মেনে নেয় মাণিক্য রাজবংশ। 1585 সালে উদয় মাণিক্য মগরাজের রাজধানী রাঙামাটিতে এই শহরের পত্তন করেন, যার নামকরণ হয় উদয়পুর। আমরা যাচ্ছি সেই উদয়পুর মাতা রানীর দর্শন এবং মা ত্রিপুরেশ্বরী পুজো দিতে। আরও অনেক কিছু, একটা ডকুমেন্টারি ভিডিও আজকে হতে চলেছে। অনেক কিছু ইনফরমেশান তোমরা পাবে, বিশেষ করে রাজকীয় মাণিক্য রাজবংশের অনেক ছোট ছোট গল্প, যেগুলো আমি আগে অনেক কিছুই জেনে রেখেছিলাম, যাবো করে যাওয়া হয়নি। তাই যখন গেলাম তখন মনে পড়ে গেল সব কিছু, আর যার জন্যই এত দেরি করে ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করা, যে কিছু একটু ইনফরমেশান তোমাদের দেব এই ত্রিপুরা নিয়ে, এই আগরতলা, উদয়পুর, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে। পরবর্তীকালে গোবিন্দ মাণিক্য, কৃষ্ণ মাণিক্য, কিশোর মাণিক্য, এই যে রাজারা বীর বিক্রমাদিত্য ছিল এক প্রকার বলতে গেলে তখনকার সময়। কেননা কথিত আছে মহাভারতের যুগে 184 জন রাজাকে ডেকেছিলেন কৌরবরা, আর তারা কিন্তু এই বীর রাজাদের মধ্যেই অনেকেই ছিলেন। নমস্কার বন্ধুরা সবাই, তোমরা যদি ভালো লাগে শুনতে পারো আমার এই কিছু কিছু ইনফরমেশান, গল্প। কেননা আমার একটা নিজস্ব গল্প থাকে সবসময়। কোথাও যাওয়ার আগে আমি সেই জায়গা সম্বন্ধে একটু খুঁটিনাটি জেনে নিয়ে যেতে ভালোবাসি। তাহলে ওই জায়গাটার মাহাত্ম্য, ওখানে কেন যাব, কি ছিল, কেমন পরিবেশ, এগুলো আমার একটা অভ্যাসগত ব্যাপারও বলতে পারো। সেই সূত্রেই এই ছোট ছোট ইনফরমেশানগুলো আমার ছিল জানা। ভাবলাম একটু তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে যদি তোমরা যাও তোমাদেরও ভালো লাগবে। আসলে এখনকার সময় ট্রেন, বাসে করে কি করে যাব, কোথায় কত কি, সেগুলো তো সবাই পেয়ে যায়। কিছু কিছু এইসব না জানা তথ্য যেগুলো জানলে সত্যি একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয় ঘোরার। আমার তো হয়েছিল, যার জন্যই তোমাদেরকে বলা। মা ত্রিপুরেশ্বরী মন্দির চলে আসলাম আমরা। আর সত্যি পুরনো সব গাছপালাগুলো ভীষণভাবেই আমি দেখছিলাম যে এত সুন্দর, এত পুরনো, একটা পৌরাণিক, একটা আলাদা একটা, কি বলবো, কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো, মন্দির আমার কাছে একটা আলাদা অন্য জায়গায় রয়েছে। সেই সূত্রেই মন্দিরের টানে আমার এইভাবে বেরিয়ে পড়া। আমরা ছিলাম আগরতলা চৌমনি রোড, উডল্যান্ড পার্ক। আর সেই আগরতলা থেকে উদয়পুরের ডিস্টেন্স 52 কিলোমিটার উত্তরে, এবং উদয়পুর শহর থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে এই মাতাবাড়ির অনুচ্চ পাহাড়ি টিলায় একেবারে মা ত্রিপুরেশ্বরী মন্দির। মহারাজা ধান্যমাণিক্য 1501 সালে তৈরি করেন এই মন্দির। বাংলার চালাঘরের আদলে 75 ফুট উঁচু মন্দিরের শিরে স্তূপ, তার উপরে কলস। বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কার হয় 1681-তে। নানান কিংবদন্তি আছে এই মন্দির ঘিরে। দেবী কোষ্ঠী পাথরের কালী মূর্তি, খুবই জাগ্রতা মা। যেহেতু আমি বস্ত্র নিয়ে গেছি, তার জন্য 30 টাকা দিয়ে আমাকে একটা কুপন কাটতে হয়েছে। আর কোনো প্রকার বাধ্যবাধকতা কিছুই নেই। যা কিছু পুজোর সামগ্রী সব কিছু ওখানেই নিচের থেকেই পাওয়া যায়। প্রচুর দোকান, এবং খুব শান্তভাবে, শান্তি সহকারেই পুজো দিয়ে এসেছিলাম। আর বিশেষ করে আমি বলবো খুব সকাল সকাল চলে যাওয়ার জন্য, যারাই যেতে চাও। কেন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মন্দিরের ভিড়ও বাড়তে থাকে, আর যার জন্য একটু সকাল সকাল চলে গেলে চুপচাপ মায়ের সামনে বসে থাকা, সেটা সম্পূর্ণ নিজস্ব একটা আবেগ, নিজস্ব অনুভূতি, যা কখনো প্রকাশ করা যায়।
খুব সুন্দর চারিপাশে একটা শান্ত নিরিবিলি পরিবেশ। সচরাচর আমাদের পরিচিত যেসব মন্দিরে ভিড়ভাট্টা থাকে, যে ধরনের লাইন থাকে, সেই সব কোনো ব্যাপার নেই এখানে। একদম নিরিবিলি, আরও সুন্দর করে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই মন্দিরের চূড়া মা ত্রিপুরেশ্বরী, বিশাল কাহিনী। বাকিটা তোমাদের পরে আমি বলবো যতটুকু জানি, কেননা এখন আমার সঙ্গে যে রয়েছেন তাকে পুরোপুরি আমার অ্যাটেনশন দিতে হবে, না হলে এরকম মন্দির দর্শন চটচট করে ডিসিশন নিয়ে নেওয়া সেটা আমি পাবো না। চলো একটু মন্দিরটা পরিদর্শন করি। এই যে কথাটা বললাম একদমই সত্যি কথা, অ্যাটেনশনটা দেওয়া ভীষণ দরকার। প্রত্যেকের পরিবারের নিজের নিজের মানুষকে, তারপরে এই গল্প। এই তো এখানে ডালা নিয়েছো, ডালা, এই ডালা নিয়েছো, সিঁদুরটা। চলো ভোলে বাবার মন্দিরে একটু প্রসাদ খেয়ে নেবে, তারপরে বাবার মন্দিরে যাবে। বাবার মন্দিরে নমস্কার করে আসি আমি। চলো দাদা, আগে একটু নমস্কার করে আসি ভোলে বাবার মন্দির। हाथ फोटा देखो, हरे 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 जैसे কোথায় দেবো? ও স্মৃতিতে দাও, এই যে মাথা হবে স্মৃতি স্মৃতি একদম। হ্যাঁ, এই তো সুন্দর করে দাও, একটু ধরো। আমি তো সব বা হাতে জানি, দিতে হয়, বা হাতে। আমি সব জানি তো। একটু খালি আরেকবার দাও। আরেকবার দেবো? দেবো? দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা এই মন্দিরে মা ত্রিপুরা সুন্দরী দর্শন করতে। আর 11টা থেকে 12:30টার মধ্যে পুজো আরতি সব কিছু সম্পূর্ণ হয়। 51 সতীপীঠের এক পীঠ এই দেবী মন্দির। বিষ্ণুর খণ্ডিত সতীর ডান পা পড়েন এখানে। আর দীপাবলিতে এখানে জোরালো মেলা বসে। মন্দির লাগোয়া কল্যাণ সাগর রয়েছে, যেখানে স্নানে পুণ্য স্নান হয়। আর যদিও সব শেষে আমি দেখাবো তোমাদের যে সাগরের পুণ্য স্নান যে সবাই করছেন, এবং সেখানে রয়েছে কিছু কচ্ছপ যাদের বিস্কুট খাওয়ার বা যে কোনো খাবার দেওয়ার প্রচলন রয়েছে। বিশাল বড় বড় কচ্ছপ, মানে এই মন্দির জুড়ে রয়েছে বহু কাহিনী, যেসব বিষয়ে হয়তো বলা আমার একদমই সমীচীন হবে না, তাও একটু বললাম। আর যতটুকু দেখেছি, এটা কি বলতো, এটা হলো সেই হলুদ পলাশ। আর এই হলুদ পলাশ গাছ এখানে পূজিত হয়। আর যেহেতু ওই মাতাজি ছিলেন আমাদের ওখানে, কপালে সিঁদুর দিয়ে দিচ্ছিলেন, এবং তিনিই বলছিলেন এই হলুদ পলাশ ফুল গাছ এখানে পূজিত হয়। বিভিন্ন জাতির এই ত্রিপুরা রয়েছে, জাতির লোকজন রয়েছে, এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ। সেই সব মিলিয়েই এই ত্রিপুরা শান্ত এক রাজ্য, যতটুকু আমি দেখলাম। তবে পৌরাণিক যে রাজবংশীয় ধ্বংসস্তূপ, বিভিন্ন বড় বড় দিঘি, চলতি পথে অনেক কিছুই চোখে পড়ে। যাদের সময় আছে তারা অবশ্যই দেখে নিতে পারো। আর যেহেতু আমাদের ফেরার একটা তাড়া রয়েছে, তার জন্য আমরা আর ওইসব জায়গাগুলো পরিদর্শন করিনি। মন্দিরের মাহাত্ম্য আমরা সবাই জানি।
কোনো মন্দিরের টানে আমরা যখন পুজো দিতে যাই এবং সেখানকার যেই অনুভূতি সেগুলো সত্যি ভাষায় অবর্ণনীয়। তারপরেও আবার ঘুরে ঘুরে সেই ফিরে যাওয়া সেই রাজপ্রাসাদের রাজসীয় গল্পে। কেননা ভূমিকম্পে যেই রাজপ্রাসাদ পুরনো যখন ধ্বংস হয় তখন বিশাল প্রায় 1 বর্গ কিলোমিটার জুড়ে যেই রাজপ্রাসাদ আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেই সব তখনকার দিনে চীন এবং রোম থেকে আনা বিভিন্ন টালির কারুকার্য, যেগুলো আমাদের ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। আর মহারাজা রাধাকিশোর মানিক্য বাহাদুরের হাতে তখনকার সময় মানে 1901 খ্রিস্টাব্দে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে, মানে তখনকার সময় 10 লক্ষ মানে বিশাল ব্যাপার। কেননা তখনকার সময় তেলের সন্ধান ছিল না ভারতবর্ষে, সবার ঘরে প্রদীপের আলো দিয়েই আলো জ্বালাতে হতো। এবং সেই সময়কার কথা, আর তখনকার সময় সেই 1930 সালে 3টে জেনারেটর আনেন, মানে বিদেশি যে সংস্কৃতি, যে বিদেশি যে কালচার, সেই সব কিছু বিষয়গুলো নিয়ে এসেছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। এবং এই নিয়ে বিশাল পরিধি রাজসীয় সব গল্প। যাই হোক, একটু আধটু তোমাদের সাথে শেয়ার করলাম এবং মন্দিরের আশেপাশে সব কিছু বিষয় তুলে ধরারও চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তারপর আমরা যাব নীরমহল, সেখানেও রয়েছে অনেক বড় বড় গল্প রবীন্দ্রনাথ ঠাকুর আর এই রাজ পরিবারের সাথে অনেক কিছু। কেননা সব কিছুর পিছনে ইতিহাস একটা অনেক বড় সাক্ষী, আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং যার টানেই আমরা ছুটে যাই এই সব দূরে দূরে। আর কিছু কিছু বিষয় আমার সত্যি ভালো লাগেনি, এই যে নতুন করে সংস্কার করতে গিয়ে যে মন্দিরের আশেপাশে বিভিন্ন একটা আর্টিফিশিয়াল গল্প তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো সত্যিই চোখে লাগে। এই সেই কল্যাণ সাগর, আর তার আশেপাশে রয়েছে বিভিন্ন মন্দির, জগন্নাথ মন্দির, রাম ঠাকুরের মন্দির। প্রতিনিয়ত পুজো হচ্ছে, ঘণ্টা বাজছে, সব কিছুই শোনা যাচ্ছিল। আর রাম ঠাকুরের আশ্রম বিশাল বড় আশ্রম, কিন্তু আমাদের যাওয়া হয়নি যেহেতু নতুন প্রথম, এবং পরের বার অবশ্যই যাওয়ার ইচ্ছে রেখে আসলাম। আর নতুন করে অনেক কিছু গল্প, অনেক কিছু অজানা তথ্য জেনে আসলাম, সত্যি ভালো লেগেছে। মা কামড়াবে না? মা কতগুলো তো, ওরা কামড়াবে না? কামড়াবে না? কালকে উল্টো রথ, আমরা এই কৈবল্যনাথ প্যারা ভান্ডার থেকে প্যারাগুলো নিলাম, খুব টেস্টি, বললো 7-8 দিনেও নষ্ট হবে না। আর এখানে পরপর প্রচুর দোকানপাট, অনেক কিছু, তাই কোনো কিছুই অসুবিধা নেই বা ভয় ভয়ের কোনো ব্যাপার নেই। কি ফুলটা? হ্যাঁ হ্যাঁ, এই ফুলটা কি ফুল গো? সত্যি তো ভালো জিনিস, তুমি আমাকে দেখাও তো, তুমি এত ভালো কি করে হলে? জলের বোতলটা আমি নাহলে নিতে পারছি না। কি সুন্দর এই ফুলটা, অনেকক্ষণ ধরে আমি ভাবছি কি ফুল, কি ফুল।
দাদা এটা কি গাছ বলুন তো, কি ফুল গাছ? দাদা এই গাছটার নাম কি? ফুল কি ফুল? জলপাই। জলপাই। ও এই তো, এই ছিল আমাদের পুজো দেওয়ার গল্প মা ত্রিপুরা সুন্দরীকে। এবং সত্যিই সুন্দরী, একটা আলাদা আবেগ অবশ্যই কাজ করেছে। আর পরবর্তীকালে অবশ্যই থাকছে নির্মহলের কিছু স্মৃতি, নির্মহলের কিছু গল্প কাহিনী। আর তোমরা সবাই ছিলে সাথে, দেখলে, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং মায়ের কাছে প্রার্থনা সবাই যেন খুব ভালো থাকে। খুব ভালো থেকো সবাই।